সারা দেশটাকে বঙ্গ বিজেপি এখন দেখাতে চাইছে যে তারাই হিন্দুদের রক্ষাকর্তা, তারাই হচ্ছে শেষ কথা। কিন্তু ওদিকে উত্তরপ্রদেশ তো থামবে না। কে ধীরেন্দ্র? অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এই ধীরেন্দ্র হচ্ছেন দেশের চোখের মণি নরেন্দ্র, মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর অতি কাছের মানুষ। নমস্কার, গৌতম বন্দ্যোপাধ্যায় বলছি, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্ট লিখবেন অবশ্যই। আর একই সঙ্গে এই তলায় যে আইকনটা আছে, নোটিফিকেশন আইকন, ওইটা একটু অন করে দিন। আজ আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে রামনবমী। না, রামনবমী শেষ কথা নয়, কেননা রামনবমীতে তো শেষ হবে না। এখন তো হিন্দুদের উৎসব পরপর চলতেই থাকবে, তবে রামনবমী একটা বিরাট উৎসব। কারণ কারণ পশ্চিমবঙ্গে, এই বাংলায় বিধানসভা নির্বাচন আসবো এক বছরও আর আছে কিনা আমরা জানি না। তার আগেও হতে পারে, তারপরেও হতে পারে, বেশি দেরি নেই। রামনবমী ইজ দি ইস্যু। রামনবমী ঘিরে বাংলা উত্তাল, পাহাড় থেকে সমুদ্র, রামেরও লাগিয়া জীবন সপিনু, এই ধরনের একটা গান বেঁধেছে বিজেপি আর হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠনটা। এবার বাংলা আর উত্তর প্রদেশের মধ্যে একটা তীব্র প্রতিযোগিতা চলছে। বাংলায় অস্ত্র হাতে নেমে পড়েছে বিজেপি, আর ওইদিকে উত্তরপ্রদেশে যোগীর পুলিশ আবার খুব বিপাকেও পড়েছে খানিকটা। কারণ সুপ্রিম কোর্ট বিভিন্ন জিনিসে ধমক দিচ্ছে, মাঝে মাঝে ভর্ৎসনা করছে, কাজেই তাদের আবার খুব সামলাতে হচ্ছে। কিন্তু সেখানে কম যায় না, তারা কিছু কম যায় না। একই রকম ভাবে সারা দেশটাকে বঙ্গ বিজেপি এখন দেখাতে চাইছে যে তারাই হিন্দুদের রক্ষাকর্তা, তারাই হচ্ছে শেষ কথা। কিন্তু ওদিকে উত্তরপ্রদেশ তো থামবে না। উত্তরপ্রদেশও একইভাবে নেমেছে, কিন্তু এর মাঝখানে আরেকজন গোল দিয়ে বেরিয়ে গেলেন। তিনি হচ্ছেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, মধ্যপ্রদেশ। তিনি কি করলেন? তিনি যা করলেন তাতে বাংলা পিছিয়ে পড়লো একেবারে, উত্তরপ্রদেশও পিছিয়ে পড়লো। কে ধীরেন্দ্র? অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এই ধীরেন্দ্র হচ্ছেন দেশের চোখের মণি নরেন্দ্র, মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর অতি কাছের মানুষ। আপনারা কেউ কেউ দেখেওছেন, অনেকে দেখেননি, দেখে নিন। তিনি শুধু এনাদের নয়, আরো যে অনেকের কাছের লোক, যারা বাংলার কাগজ দেখেছেন তারা অলরেডি জানেন। এই আম্বানির পুত্রের সঙ্গে তার ছবি বিরাট বিজ্ঞাপন দিয়ে বেরিয়েছে কাগজে, সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন টেলিভিশন, সেখানেও হয়েছে, আপনারা দেখেছেন। যাই হোক, তিনি কে? এই যে দেখতে পাচ্ছেন, গেরুয়া বসন, সন্ন্যাসী, পায়ে কাষ্ঠ পাদুকা, মানে খড়ম আর কি। ইনি হচ্ছেন নবপ্রজন্মের হিন্দুত্ববাদীদের কাছে যুবা সন্ন্যাসী। একে চিনে রাখুন। আগামী দিনে হয়তো এর দৌলতে ভারত আবার বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন পাবে। আর বিবেকানন্দ যা পারেননি, ইনি সেই কাজ করে হিন্দুদের জীবনে একটা আনন্দের পরাকাষ্ঠা নিয়ে আসবেন। ইনি গেরুয়া পরেন, সন্ন্যাসী মানুষ, তন্ত্রমন্ত্র জানেন, সাংঘাতিক রকম জানেন। আবার একই সঙ্গে ব্র্যান্ডে বিশ্বাস করেন, নিজেকেও ব্র্যান্ড করেছেন, আবার রোলস রয়েস চড়েন। বুঝতে পেরেছেন? এই ধীরেন্দ্র শাস্ত্রীর মহিমা শুনুন। তিনি হিন্দু গ্রামের প্রতিষ্ঠা করে ফেললেন। শুধু বিজেপি না, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, মায় আরএসএস কে ছগল দিয়ে দিলেন। একেবারে সকলকে ড্রিবল করে গোল পোস্টে বল। পুজো পাঠ, যজ্ঞী, শান্তি, সস্তয়ন, হিন্দু অট্টালিকা কি নেই সেখানে? আর কারা থাকবেন সেখানে? হিন্দু গ্রামে হিন্দুরা। অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ সেখানে। শুধু হিন্দুদের বিভিন্ন ধরনের, কি বলবো, যাগ যজ্ঞী হবে, উৎসব হবে, শুধু হিন্দুরা। ভারতে বসায় সংবিধান নেই? সংবিধানে এই ধরনের গ্রাম করা যায়? পরের কথা, আগে প্রভুর বচনটা শুনে নি কি বলছেন তিনি। भारत को हिंदू राष्ट्र बनाया तभी जा सकता जब हिंदू राज्य होंगे। भारत को हिंदू राष्ट्र तभी बनाया जा सकता है जब हिंदू जिले होंगे। भारत को हिंदू राष्ट्र तभी बनाया जा सकता है जब हिंदू ग्राम होंगे। हमने मन में विचार किया, लगभग 1000 परिवार बागेश्वर धाम के 1000 मकानों में रहेंगे। इस हिंदू ग्राम की परिकल्पना को लगभग 2 वर्ष के अंतर्गत हम सब पूर्ण करेंगे। जब हिंदू ग्राम होंगे तो निश्चित रूप से हिंदू जिले होंगे, हिंदू जिले होंगे तो हिंदू राज्य बनेंगे, हिंदू राज्य बनेंगे तो भारत हिंदू राष्ट्र बनेगा। এই ধীরেন্দ্র শাস্ত্রী এখন একজন কাল্ট ফিগার। তিনি লোকের মুখ দেখে নাকি তার ভূত ভবিষ্যৎ বলে দিতে ওস্তাদ।
অনেকেই জানেন, এইটা দেখেওছেন অনেকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায়, কিন্তু সেটাই তো শেষ কথা নয়। কারণ লোকে অনেক বাজে কথা বলে, লোকে বলে একেবারে এরা কুসংস্কার, এই মেন্টালিস্ট, তিনি এই সমস্ত কায়দা করে করেন, কৌশল এক ধরনের। আরে বাবা, বললে হবে? লোকে মারণ রোগে যখন পড়বে, আক্রান্ত হবে, তখন তার কাছেই তো যেতে হবে। ভূতে ধরলে তাকে ধরতে হবে, তখনই তো ভূত পার। সকালে তার দেওয়া মন্ত্র পাঠ করে কয়েক আজলা শুধু গোমূত্র পান করে নিন, ব্যাস, নিশ্চিন্ত। শুনে নিন না আপনার। मदर को कैंसर है। क्या नाम है उनका? माँ बीमार है, 3 साल से दर्द कैंसर नामक रोग बना हुआ, ओमवती को कृपा हो जाएगी, आशीर्वाद है। चौथी स्टेज पर पहुंच गया है, गंभीर हालत में है, असहनीय पीड़ा बनी रहती है, औषधि ले चुके हैं, उनमें लाभ नहीं हुआ है। दाम की पेशी करें आप अपने घर पर जो है 11 दिन के अखंड ज्योति जलाएं, 50 ग्राम देसी गाय के गोमूत्र में 2 खड़ी हल्दी की गांठ पीस करके मिला करके रोगी को पिलाएं, लाभ 100% होगा, आशीर्वाद। भोले बागेश्वर धाम यही लिखा, माइक से बोल, सही सही। पहले से तो बता तो ना तो आपने पूछो तो ना, पगला तो नहीं बन लो, जा बालाजी कृपा करेंगे, आशीर्वाद, सांस की बहुत दिक्कत वो लाभ हो जाएगा चलने में, हनुमान जी दया कर देंगे उसमें भी। बबूती तुम्हारे लो है, एक मंत्र नीचे लिख दो, 3 माला ही की करनी है, जो पर चलो। হ্যাঁ, তো এবারে কি করলেন শাস্ত্রী মশাই? এবারে হিন্দু গ্রামের ভিত্তি প্রস্তর স্থাপন করে দিলেন। ভেবে দেখুন, हिंदू गांव के अंदर 3 श्रेणियों के घर बनाए जाएंगे। भूतल पर जो घर बनाए जाएंगे उनकी कीमत 17 लाख रुपए रखी गई है। फर्स्ट फ्लोर का रेट 16 लाख रुपए निर्धारित है। दूसरे फ्लोर की कीमत करीब 15 लाख रुपए होगी। इतना ही नहीं, हिंदू गांव में घर लेने वाले को 5 लाख रुपए पहले देने होंगे, यानी एडवांस। इसके बाद बाकी का पैसा किश्तों में हर महीने देना होगा। ये ठीक वैसा ही है जैसा एक प्रॉपर्टी डीलर अपने ग्राहकों को फ्लैट बेचता है, यानी कुछ पैसा पहले देना होगा और बाकी का पैसा किश्तों में देना होगा। কি করে থাকবেন এই গ্রামে? আরে বাবা, আবাস কিনবেন, হ্যাঁ, 3 তলা 4 তলা বাড়ি তৈরি হবে, তার দামও ঠিক করে ফেলেছেন শাস্ত্রী মশাই। 1 তলায় কত টাকা ফুট, 2 তলায় থাকতে গেলে কত পড়বে টাকা, 3 তলায় কত পড়বে টাকা। আরে কুলোকে বলছে, এ তো একেবারে পাক্কা প্রমোটারের ভাষা, সে বলুক গে যাক, তাতে শাস্ত্রী মশাইয়ের কি চিন্তা? কিন্তু চিন্তা তো থেকে যায়, ভারতীয় সংবিধানে তো হিন্দু গ্রামের কথা নেই। আর ওই যে হিন্দু মুখ্যমন্ত্রী যোগীজি যেরকম বুলডোজার চালাতে গিয়ে বিপদে পড়েছেন, শাস্ত্রী সেরকম বিপদে পড়বেন না তো? এরপর তো তার দেখা দেখি যদি এবার কেরলে, তেলেঙ্গানায় মুসলমান গ্রাম, নাগাল্যান্ড কি মণিপুরে খ্রিস্টান গ্রাম তৈরি হয়, তখন কে সামলাবে? সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টকে সবাইকে সামলাতে হবে, তখন কি হবে? এইটা হচ্ছে সবচেয়ে চিন্তা। কারণ সংবিধান বলে তো একটা ব্যাপার আছে, সংবিধানে তো এটা চলে না। হিন্দু গ্রাম, খ্রিস্টান গ্রাম, মুসলমান গ্রাম, কি করে? তার মানে কেউ আর পাশাপাশি থাকবে না, কারা ভারতীয় হবে? এবার হিন্দু গ্রামের মধ্যে তো নিশ্চয় ভাগ থাকবে, কারণ সেখানে ব্রাহ্মণ একদিকে থাকবে, বৈশ্য একদিকে থাকবে, শূদ্র একদিকে থাকবে, না হলে মনু সংহিতা, তাকে তো অস্বীকার করা হবে। আবার আপনি যদি বৈদিক যুগে যান, তাহলে আরেক বিপদ, সেখানে আবার শুধুমাত্র সংস্কৃত, সংস্কৃতও কিনা কোন ধরনের সংস্কৃত? গীতার সংস্কৃত আলাদা, বেদের সংস্কৃত আলাদা, মহা মুশকিল, একেবারে মাথা কাজ করছে না। একটাই শুধু বলি শাস্ত্রী মশাইকে, একটা শুধু সতর্ক বাণী পৌঁছে দিতে চাইছি, এই বাংলায় হিন্দু গ্রাম করতে যদি তিনি চান, তাহলে তার একটা সমস্যা হবে, তাকে তো সিন্ডিকেটকে নিয়ে চলতে হবে, আর সেটা করলে আবার শুভেন্দু অধিকারীর বিষ নজরে পড়ে দিতে হবে। কাজেই সারা দেশে ঠিক আছে, বাংলায় আসার আগে একটু সতর্ক পদচারণাই তার পক্ষে ভালো। খড়গপুরে হাঁটেন, পড়ে টড়ে যদি যান, বলা যায় না। আজ এইটুকুই বললাম, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। সকলে ভালো থাকবেন, আর আমার যদি ভিডিও পছন্দ হয়, আমার যদি চ্যানেল পছন্দ হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।